মারে, তোর মা মারা যাওয়ার সময় এই গরুটা তোর বিয়ের যৌতুক হিসেবে দিতে বলেছিল, তাই আমি তোর মায়ের কিছু গয়না আর এই গরুটা তোর যৌতুক হিসেবে দিলাম। তোকে আমি আশীর্বাদ করে দিলাম রে মা, স্বামী সন্তান নিয়ে অনেক সুখে শান্তিতে সংসার করিস। বাবা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না বাবা। আমি চলে গেলে তোমাকে কে রান্না করে দিবে? সময় মতো কে তোমাকে ওষুধ দিবে? বাবা, তুমি চলো না আমার সাথে। পাগলি মেয়ে আমার, এটা হয় নাকি আবার রে? তুই তোর একেবারেই চলে যাচ্ছিস না রে মা। মাঝে মাঝে তো তুই জামাইকে নিয়ে আসবি বেড়াতে, তাই না? এখন অনেক রাত হয়েছে, চলে যা মা। চলো টুনি, মন খারাপ করো না, আমি কালকেই তোমাকে আবার নিয়ে আসবো। সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি। এরপর টুনি তার বাবাকে বিদায় জানিয়ে বিয়ের যৌতুকের দেওয়া গরুটি নিয়ে তার শ্বশুর বাড়ি চলে যায়। ওইদিকে টুনির শাশুড়ি বরণডালা সাজিয়ে বসে আছে। কিছুক্ষণ পর নতুন বউ আসার সাথে সাথেই সে তাদেরকে বরণ করে ঘরে তোলে, সাথে গরুটাকেও। বউ দেখে সুখী বলে, বাহ, ভারী মিষ্টি বউ তো। তোমাদের চোখ আছে বলতে হবে। তো সাথে এই গরুটা এনেছো কেন? হ্যাঁ, ওটা বউয়ের মা রেখে গেছে, তাই মায়ের স্মৃতি ধরে রাখতে গরুটাকে সাথে নিয়ে এসেছে বৌমা। বাবা, ভালোই তো। তো তোমরা তোমাদের বউকে ঘরে তুলে নিয়ে যাও, আমি বরং এবার আসি। এরপর সুখী পায়রা সেখান থেকে চলে যায়। নতুন বউকে দেখে মিনু আর টোনার দিন ভালোই কাটছিল। একদিন তাদের গরুটি একটি বাচ্চা দেয়, আর এতে করে টুনির কপালও খুলে যায়। বৌমা, একটা কথা বলি শোনো, তোমার গাভীটার তো বাচ্চা হয়েছে, এখন অনেক দুধ দিবে গাভীটা। এই গাভীটার দুধ বিক্রি করে সব টাকাগুলো সংসারে দিবে, কেমন? আর এখন থেকে সংসারটা তো তোমারই, তাই না? আচ্ছা ঠিক আছে মা। এরপর থেকে টুনি গাভীর দুধ দহন করত আর সেগুলো বিক্রি করে দিত। একদিন টোনা তার বউ আর মাকে ডেকে বলে, মা, আমাকে ব্যবসার কাজে কিছুদিনের জন্য বাহিরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে রে বাবা, সাবধানে যাস। এরপর টোনা টুনি ঘরে চলে যায়। এরপর টুনি টোনাকে বলে, এই তো মাত্র কদিন হলো বিয়ে করেছো, এখনই তোমাকে বাহিরে যেতে হবে? টুনি, আমার যাওয়াটা খুব প্রয়োজন, নয়তো ব্যবসার অনেক ক্ষতি হয়ে যাবে। তুমি মন খারাপ করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, বুঝেছো? আচ্ছা ঠিক আছে টোনা, সাবধানে যেও। এরপর টোনা শহরে চলে যায়, আর বাড়িতে টুনি আর মিনু থাকে। টুনি তার গরুর দুধ বিক্রি করে অনেক টাকা পেত, আর সেই টাকা তার শাশুড়িকে দিত। এসব দেখে মিনুর লোভ আরো বেড়ে যায়। এভাবেই বেশ কিছুদিন যাচ্ছিল। গরুর বাচ্চাটাকে মিনু টাকার লোভে বিক্রি করে দেয়। এইদিকে বাচ্চা ছাড়া গাভী দুধ দেওয়া বন্ধ করে দেয়। এরপর একদিন, বৌমা, তোমার এই গাভীটা দুধ দেওয়া বন্ধ করলো কেন বলো তো? মা, আপনি যে গাভীর বাচ্চাটাকে বিক্রি করে দিয়েছেন, এর জন্যই গাভী দুধ দিচ্ছে না। এখন আমার গাভীর দুধ পেতে চাইলে আপনাকে পরবর্তী বাচ্চার জন্য অপেক্ষা করতে হবে। টুনির এসব কথায় মিনু রাগ করে চুপ করে থাকে। এরপর যখন টুনি ঘরে যায়, তখন মিনু গাভীটাকে খুব মারে। মারতে মারতে শরীর ক্ষত বিক্ষত করে দেয়, আর বলতে থাকে, তুই আমাকে দুধ দিবি না আর আমি তোকে খেতে দিব? কখনোই না। আজ থেকে আমার বাড়ির খাবার তোর জন্য বন্ধ। তোর মালকিন তোকে কোথা থেকে খাবার এনে খাওয়ায়, সেটা আমি মাথায় রাখি না। এই বলে মিনু গাভীর সামনে থেকে খাবারগুলো নিয়ে চলে যায়। এরপর টুনিকে ডেকে বলে, টুনি, তোমার গাভীর খাওয়া আজ থেকে বন্ধ। যতদিন পর্যন্ত না ও দুধ দিচ্ছে, ততদিন পর্যন্ত আমার বাড়ির দানা একটাও গাভীর মুখে উঠবে না, এই বলে দিলাম। আর তোমার গাভীকে তুমি কি খাওয়াবে সেটা তোমার ব্যাপার বৌমা। আর আমার সামন থেকে তোমার এই গাভীকে সরিয়ে নিয়ে যাও তো। এত এত গোবর আমি আর দেখতে পাচ্ছি না। মা, ও মা, আপনার কি এসব করা ঠিক হচ্ছে? ও তো একটা নিষ্পাপ প্রাণী, ওর উপর এতটা কঠোর হবেন না মা। ওর উপর কঠোর হওয়া ঠিক হচ্ছে না মা। কি বললে বৌমা? তুমি এখন আমাকে ঠিক ভুল শিখাবে নাকি? হ্যাঁ, এত বড় সাহস তোমার? এতই যেমন গাভীর উপর দরদ, তো যাও ওর সাথে গিয়ে তুমিও থাকো, বুঝেছো?
এরপর মিনু গাভী সহ টুনিকে আলাদা করে দেয় আর টুনি মনে মনে ভাবতে থাকে, টোনাও তো বাড়িতে নেই আমাকে সাহায্য করার জন্য। মা তো আমাকে আলাদা করে দিল। এখন আমাকে নিজের রাস্তা নিজেকেই ভেবে নিতে হবে। আমি বরং গরুর গোবরগুলোকে কাজে লাগাই। এরপর টুনি তার গাভীর যে গোবরগুলো হয় সেগুলো সংগ্রহ করে বড় একটা গর্তে রাখে। সেখান থেকে প্রক্রিয়াজাত করে বায়োগ্যাস উৎপন্ন করে। সেই গ্যাস আশেপাশে সাপ্লাই দিয়ে অনেক টাকা পায়। আমি তো একটা কাজে সফল হলাম। এখন তো আমার আর গাভীর জন্য খাবারের চিন্তা করতে হবে না। আমি গাভীর জন্য খাবার কিনতে পারবো। আমার গাভী তো অনেক গোবর দেয়। আমি সেগুলো দিয়ে জৈব সার বানানোর চেষ্টা করব। তারপর সেগুলো বাজারে বিক্রি করে দিব। টুনি তার পরিকল্পনা মাফিক গোবর দিয়ে জৈব সার তৈরি করে আর সেগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা রোজগার করতে থাকে। হঠাৎ টুনির মাথায় একটা বুদ্ধি আসে। আমার তো এখন বেশ টাকা হয়েছে। এই টাকাগুলো দিয়ে আমি আরো কিছু গাভী কিনে সেগুলোর গোবর দিয়ে গ্যাস সারে পরিণত করব আর সেগুলো ব্যবহার করব। আর যখন বাচ্চা দেবে তখন দুধগুলো বিক্রি করব। আর বাচ্চা বড় হলে সেগুলো বিক্রি করে অনেক টাকা রোজগার করতে পারবো। এরপর টুনি তার পরিকল্পনা মাফিক সব কাজ করে ফেলে। ওইদিকে মিনু এসব দেখে আর ভাবে, এই মেয়ে তো মনে হচ্ছে টাকার কুয়ো বানিয়ে ফেলেছে। একে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া একদম উচিত হয়নি। ইস, এত বড় ভুল আমি কি করে করলাম। এ উপরওয়ালা, আমি এখন কি করব? আমি বরং এক কাজ করি, টোনা ফিরে আসার আগেই টুনির কাছে ক্ষমা চেয়ে নেই। নয়তো টোনা বুঝতে পারলে অনেক কষ্ট পাবে। এরপর মিনু টুনির কাছে যায় আর টুনিকে বলে, মা টুনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি মা, আর বাড়ি থেকেও তাড়িয়ে দিয়েছি। তুমি এখন বাড়ি ফিরে চলো মা। কি মা, আপনি ক্ষমা চাইছেন কেন? মায়ের হাত থাকে সন্তানের মাথায় আশীর্বাদ করার জন্য, পায়ে নয় মা। আপনার উপর আমার কোনো অভিযোগ নেই মা। আপনি আমার বাড়িতে চলে আসুন। আপনার ছেলে ফিরে এলে আমরা একসাথে 3 জন থাকবো। আচ্ছা ঠিক আছে বৌমা। এইভাবে বেশ কিছুদিন কেটে যায় আর একদিন টোনাও ফিরে আসে আর টুনিরা তো উন্নতি দেখে অবাক হয়ে যায়। সত্যি টুনি, তুমি আমার যোগ্য বউ। আরে বাবা, বৌমা হলো আমাদের ঘরের লক্ষ্মী। এরপর থেকে তারা 3 জন মিলে একই সাথে একই বাড়িতে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। টুনি ছিল ভীষণ শান্ত স্বভাবের। অন্যদিকে কালুর স্ত্রী ছিল ভীষণ হিংসুটে আর বদ মেজাজি। বেশ কিছুদিন হলো তাদের মা মারা গিয়েছে। টুন্নুর মা যেদিন মারা গিয়েছিল সেদিন মুন্নি জমি ভাগাভাগি নিয়ে কথা বলছিল। শোনো ভাই টুন্নু, মা কিন্তু জমি ভাগ না করেই মারা গিয়েছে। তাই তোমার ভাই জমি ভাগ করতে চায়। আরে আরে ভাবি, এসব তুমি কি বলছো বলো তো? আমরা 2 ভাই তো এতদিন একসাথে জমির সব কাজ করেছি আর একসাথেই ফসল চাষ করেছি, আর এখনো আমরা তাই করব। কোনো জমি ভাগ হবে না, এই বলে দিলাম। আর তাছাড়া আমরা কেন জমি ভাগ করব বলো তো? আমরা তো 2 ভাই। আমাদের মায়ের যা সয় সম্পত্তি আছে সবই তো আমাদের 2 ভাইয়ের। ততক্ষণে তোমরা অ্যানসার করো 500 ডিভাইডেড 2 কত হয়? অ্যানসারটি অবশ্যই কমেন্টে জানাবে। এসব তোমরা কি বলছো বলো তো? মায়ের মৃতদেহ এখনো বাড়িতেই পড়ে আছে আর তোমরা কিনা জমি ভাগাভাগি নিয়ে কথা বলছো। আমি ভুলতে কি বলেছি টনি? কদিন পরে আমাদের ছানা হবে আর আমাদের পরিবারটা অনেক বড় হয়ে যাবে। আমি আর তোমার ভাই চাই পরে যেন কোনো রকম ঝামেলা না হয়। তাই বলছি কি আমরা জমিগুলো এখনই ভাগ করে নেই। ঠিক আছে ঠিক আছে, তোমরা যখন এত করেই বলছো তাহলে জমি ভাগ করো। তবে হ্যাঁ, এ জমি কিন্তু আমি ভাগ করব না। ভাইয়া ভাবি, তোমরা দুজনে আমাদের যা দেবে আমরা তাই নেব। পরের দিন কালু এখনো জমি আর বাড়ি নিজের নামে লিখে নেয় আর পাহাড়ের কর্কশ জমি টুন্নুর নামে লিখে দেয়।
টুনু, তোকে তো আমি পাহাড়ের পাশে জমিটা দিয়েই দিয়েছি, আজ থেকে তুই ওখানেই থাকবি। আর আমি তোর ভাবিকে নিয়ে এই বাড়িতেই থাকবো। এখন তোর এই বাড়ি থেকে বেরিয়ে যা তো। কালুর মুখে আমার কথা শুনে টুনু কাঁদতে শুরু করে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, তুমি যেটা বলছো আমি সেটাই মেনে নেব। আমরা দুজন এখান থেকে আজই চলে যাচ্ছি। এরপর টুনি তার স্বামীর সাথে সে পাহাড়ের জমিতে পৌঁছে যায়। এখন আমরা কি চাষ করবো গো? এই জমিতে তো তেমন কোনো ভালো ফসল হয় না। আর ভাইয়া তো এই কর্কশ জমি আমাদের নামে করে দিয়েছে। এখন এই কর্কশ জমি দিয়ে আমরা কি করব তুমি বলো? টুনি, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তাছাড়া মা তো আমাকে একবার বলেছিল এই জমিতে নাকি আমার বাবা ফুলকপির চাষ করেছিল জানো, কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকে এই জমিতে আর কোনো ফলন হয়নি, এমনকি ফুলকপির ফলনও হয়নি। কিন্তু এ নিয়ে ভাবলে আর চলবে না, এবার আমি এই জমিতে চাষবাস শুরু করব। আর তুমি দেখো, আমি এবার এই জমিতে ফুলকপির চাষই করব। হ্যাঁ, ঠিক আছে তনু, তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তাতেই খুশি। আমি সব সময় তোমার পাশে থাকবো, তুমি একদম চিন্তা করো না। তুমি দেখো, ঈশ্বর আমাদের দিকে ঠিক মুখ তুলে তাকাবেন। টুনু তার ক্ষেতে আগাছা পরিষ্কার করছিল। টুনুর ক্ষেতে আগাছা পরিষ্কার করা শেষে টুনু তার জমিতে ফুলকপির বীজ রোপণ করে দেয়। আর বীজ রোপণ করা শেষে তাতে অনেক পানি দেয়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। একদিন টুনু আর টুনি তাদের জমিতে এসে দেখে জমিতে অনেক ভালো ফুলকপির ফলন হয়েছে। এসব দেখে তো তারা দুজনে বেশ খুশি হয়। তুমি দেখেছো টুনি, আমাদের ফুলকপির গাছ কত সুন্দর দুলছে। আহা, এসব দৃশ্য দেখে আমার প্রাণটাতে একদম জুড়িয়ে গেল। আর কিছুদিনের মধ্যেই আমাদের ফুলকপিগুলো পরিপক্ক হবে, আর এগুলো আমরা বাজারে বিক্রি করতে পারবো। খুব দ্রুতই সেই দিনটি চলে এলো যেই দিন ফুলকপি পরিপক্ক হয়েছিল। আর টুন্নু সেই ফুলকপিগুলো নিয়ে বাজারে চলে গিয়েছিল বিক্রি করতে। টুন্নুর এমন সুন্দর সুন্দর ফুলকপি দেখে তার কাছ থেকে বনের পাখিরা ফুলকপি কিনতে থাকে। আর টুন্নু বেশ কিছুদিনের মধ্যে অনেক টাকা লাভ করে, আর তা দিয়ে নিজেদের জন্য সুন্দর একটা বাড়ি বানিয়ে নেয়। এভাবেই কাটছিল বেশ কিছুদিন। টুনি দুটো ডিম দেয়, আর সেই ডিম থেকে সুন্দর সুন্দর দুটি ছানা বেরিয়ে আসে। অন্যদিকে কালু কাক রোজ রোজ নেশা করত। নেশা করার টাকা না পাওয়াতে কালু কাকের জমি এবং ঘর সবকিছু বিক্রি করে দেয়। এভাবে কালু কাক পথে বসে, সে অনেক গরিব হয়ে যায়। এবার আমরা কোথায় যাব গো? আমাদের যে যাওয়ার মতো কোনো জায়গায় নেই, আমরা যে আশ্রয়হীন হয়ে গেলাম। আমরা টুনু এবং টুনির সঙ্গে অনেক খারাপ কাজ করেছি, আর শাস্তি হয়তো বা এখন আমাদেরকে পেতে হচ্ছে। আমাদের কাছে তো এখন কিছুই নেই, না আছে জমি আর না আছে ঘর। এখন আমরা কি খাবো আর কোথায় বা থাকবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি চুপ করে আছো কেন? কিছু একটা বলো। তুমি ঠিকই বলেছো মুন্নি, টাকার লোভে পড়ে আমি এতটাই অন্ধ হয়েছি যে আমি আমার নিজের ভাইয়ের সঙ্গে অন্যায় করেছি। আমি তাকে ঠকিয়ে বাড়ি আর জমি নিয়েছিলাম। আমি তো তার সঙ্গে অনেক অন্যায় করেছি, তার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে, কিন্তু কোন মুখ নিয়ে আমি তাদের কাছে যাব? এভাবে কালু আর মুন্নি তাদের কৃতকর্মের জন্য আফসোস করছিল। একদিন টুন্নু তার স্ত্রী টুনিকে নিয়ে বাজারে যাচ্ছিল, আর বাজারে যাওয়ার সময় তারা দুজন পাখিকে ভিক্ষে করতে দেখে। এসব দৃশ্য দেখে তো তারা দুজনে নিচে নেমে আসে, আর নিচে এসে দেখে যারা ভিক্ষে করছে তারা অন্য কেউই না, তাদের ভাই আর ভাবি। আরে ভাইয়া, তুমি এভাবে রাস্তায় বসে কেন ভিক্ষে করছো? তোকে আর কি বলবো টুন্নু, আমি যে তোর সঙ্গে অনেক অন্যায় করেছি তারই সাজা হয়তো ঈশ্বর আমাকে দিচ্ছেন। তুই বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি অনেক নেশাগ্রস্ত হয়ে পড়ি রে। নেশা করার জন্য আমি আমার বাড়ি ঘর সবকিছু বিক্রি করে দিয়েছি। আমি ব্যবসা করার জন্য অনেকের কাছে টাকা চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে টাকা দেয়নি। সবার দরজায় কড়া নেড়ে আমি সাহায্য চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে কোনো সাহায্য করেনি। খিদের জ্বালা আমি আর সহ্য করতে পারছিলাম না। এভাবে পাখি
পাখিদের কাছে আমি কতদিন খাবার চাইবো, তাই বাধ্য হয়ে আমি ভিক্ষে করার সিদ্ধান্ত নিয়েছি। এভাবে কালু তার কর্মফলের কথা টুন্নুকে বলছিল। অন্যদিকে মুন্নি তো লজ্জার কারণে কোনো কথাই বলতে পারছিল না। ভাইয়া ভাবি, আমি তোমাকে এভাবে রাস্তায় ভিক্ষে করা একদম দেখতে পারবো না। আজ থেকে তোমরা আর ভিক্ষে করবে না। তোমরা আমাদের সাথে আমাদের বাড়িতে চলো। আমাদের যে এখন বাড়ি হয়েছে, আমাদের এখন আর কোনো অভাব নেই। তাই আমরা চাই না তোমাদের এভাবে রাস্তায় ভিক্ষে করতে হোক। তোমরা এখন থেকে আমাদের সাথেই থাকবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, টুনি তো ঠিকই বলেছে। তুমি আবার আমার সাথে ফিরে চলো, দেখো আমাদের আর কোনো অভাব থাকবে না। আমরা দু ভাই মিলে আবারও আগের মতো ফসল চাষ করব। এসব বলে টুনু তার ভাই আর ভাবিকে নিজের বাড়িতে নিয়ে আসে। এরপর টুনু তার ভাই কালুর সাথে তাদের জমিতে আবারও ফুলকপির চাষ করে, আর তারা বেশ সুখে শান্তিতে বসবাস করতে থাকে।